জুলাই ইমপ্লিমেন্টেশন অর্ডারে দেখেন, প্রথমে জামাত ইসলাম এবং এনসিপি কেন জুলাইকে সাইন করতে চেয়েছিল না, সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন কেমন করে হবে সেটা যতক্ষণ পর্যন্ত নির্ধারণ না হয় সেই জন্য তারা সাইন করতে রাজি হয়নি। এবং যখন রাজি হলো সবার শেষে দেখেন তারা কিন্তু এনসিপি সেদিন এসে সাইন করলো। কিসের উপর ভিত্তি করে? ইমপ্লিমেন্টেশন কেমন করে হবে তার থেকে। খুব ভালো কথা। আজকে আপনি অর্ডার 10-এ বলা আছে আপনাকে 2টা সংসদ ডাকতে হবে, তাহলে রাষ্ট্রপতি একটা সংসদ ডাকলেন, সংসদ ডাকলেন, পার্লামেন্টারি যে সংসদ সেই সংসদটা ডাকলেন, আর এই সংস্কার কমিশনের সংসদটা ডাকলেন না যে। এবং এটা বলা আছে এটা ম্যান্ডেটরি কি 30 দিনের মধ্যে আপনাকে ডাকতে হবে। তাহলে ওই জন্য আমি গতকাল বলছিলাম যে আপনি 12 তারিখ হিসাব করে ডাকলেন, যে 12 তারিখে ভোট হয়েছে, 12 তারিখ মানে হচ্ছে 1 মাসের মাথায় ডাকলেন, যাতে বিরোধী দলে মানে সুযোগটাই না পায়, কথাটাই না বলতে পারে। ভাগ্য ভালো এটা ফেব্রুয়ারি মাস, সেজন্য 28 ডেজ, ওইখানে 2 দিন আছে বলেই রবিবার দিনটা পাওয়া যাচ্ছে। এখন এই রবিবারের আগ পর্যন্ত বারবার সবাই মিলে এই চিঠি দেওয়া সবকিছুতে বলা হলো যে এবারে প্রথম 180 দিনে হবে হচ্ছে কি সংস্কার কমিশনের অধিবেশন। তাহলে আপনি যে জুলাইকে বললেন, এই রাষ্ট্রপতির ভাষণে জুলাইকে নিয়ে একটা কথা বললেন না, কোনো কিছু করলেন না, আজকে জুলাই অধিবেশন ডাকতেছেন না, আর তাহলে কি প্রধানমন্ত্রী জুলাইকে ধারণ করতেছেন না? যদি ধারণ না করেন তাহলে এই সংসদে দাঁড়িয়ে আমরা কি করব? আমরা কি ঠিক আগের মতো সবাই বলতেছি কি 72-এর সংবিধান একটা ফ্যাসিবাদের একটা কারখানা, ফ্যাসিবাদ তৈরির একটা কাঠামো এই সংবিধানে দেওয়া আছে, সেজন্য 72 সাল থেকে সব সময় কি হয়ে আসতেছে, যে সরকারি আসুক সেই ফ্যাসিবাদ হয়ে যাচ্ছে। তো যখন ফ্যাসিবাদ কেউ হচ্ছে তাকে রুখতে গেলে সংবিধান সংস্কার করতে হবে। তাহলে সংবিধান সংস্কার করার জন্য তো এত কিছু হলো, আপনারা মেনেও নিলেন, সাইন পর্যন্ত করলেন। আজকে এসে জুলাইকে আপনারা কি করতে চাচ্ছেন না? আবার আর একটা জিনিস বলি, একদিকে আপনি বলবেন জুলাই একদম মানে টোটো আমরা বাস্তবায়ন করব, তাহলে আপনি সংস্কার কমিশনের অধিবেশন না ডাকলে আপনি বাস্তবায়নটা করবেন কিভাবে? মানে বলেছে যতটুকু এগ্রি করেছে ততটুকু তারা ততটুকু যদি করেন, আপনি বাকিটুকু যদি নেই তো আপনাকে সালাউদ্দিন আহমেদের সেই বক্তব্য তো এখনো ঘুরে বেড়াচ্ছে, যে মানে অনলাইনে পাওয়া যাচ্ছে যে সংবিধান সংস্কার কমিশন নিয়ে কোনো আলোচনা হয় নাই, এটা তাদের চাপিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, যদি চাপিয়ে দেওয়া হয় তাহলে আপনি গণভোট করলেন কেন? আগে কেন রিট করলেন না? তাহলে আপনি প্রতারণা করতেছেন জাতির সাথে। আপনি তাহলে স্পষ্ট করে ঘোষণা দেন আমরা জুলাই সনদের এই আদেশ মানি না, এবং এই আদেশের বলে যে ভোট হয়েছে গণভোট এবং যে পার্লামেন্টারি ইলেকশন, এই দুটার কোনোটাই মানি না, তাহলে আপনি অবৈধ। তাহলে এই জাতীয় সংসদ যে আগামী রবিবার থেকে চলবে এটা তো অবৈধ সংসদ। আপনি তো সাইন করলেন রে ভাই, আপনি তার সাইন, এটা তো তারা মানে, এটা কেন অবৈধ? এটা তো সবাই মানে জাতীয় সংসদ। তাহলে মানলে আপনি ডাকতেছেন না কেন? 10 ধারা অনুযায়ী আপনি তাহলে সংসদ অধিবেশন ডাকতেছেন না যে, আপনি মানলেন। তাহলে আবার একটা জিনিস দেখেন, 13 তারা তারিখ তো আসলে সংবিধান অনুযায়ী সব করবে, সেটা তারা বলছে যে সংবিধান লঙ্ঘন করবে না, বা বিএনপির বক্তব্য যা শুনছি। বিএনপির বক্তব্য কোন সংবিধানের? কাল মাসুদ ভাই আমাদের এই সংবিধানের মধ্যে তো আপনি নাই। এই সংবিধানে ইন্টারিম গভর্নমেন্ট আছে নাই? ইন্টারিম গভর্নমেন্ট মাসুদ ভাই এসে দিচ্ছে। এই গণভোট আছে নাই? 29 সালের আগে এই ভোট আছে নাই? আপনি প্রাইম মিনিস্টার, আপনি একটা জিনিস, স্পিকার সাহেব কোথায় আছে? এটা কিন্তু সাংঘাতিক কোশ্চেন। কিন্তু তারা তো আসলে ডক্ট্রিন অফ নেসেসিটির আওতায় এটাকে মানে মেনে নিল না, সবাই তো এটাকে আসলে ডক্ট্রিন অফ নেসেসিটি তো না, ডক্ট্রিন অফ নেসেসিটি তো কনস্টিটিউশন আছে। ডক্ট্রিন অফ নেসেসিটি 106 যে প্রধান বিচারপতির আন্ডারে নিলেন, সে প্রধান বিচারপতিকেও জোর করে সরাই দিলেন কোন কনস্টিটিউশনের আন্ডারে? ও বেতার আর কি দোষ প্রধান বিচারপতি? যদি বলেন যে রাষ্ট্রপতি তো একটা পদ, তো প্রধান বিচারপতিও তো একটা পদ, তো তাকে সরাই দিলেন। শেখ হাসিনাও বুঝলাম ফ্যাসিস্ট, শেখ হাসিনাকে সরাই দিলেন, তাহলে মোস্তাকের মতো ওখান থেকে একজন এমপিকে আপনি প্রধানমন্ত্রী বানাতেন কনস্টিটিউশনের মধ্যে থেকে, আপনি কেন প্রধানমন্ত্রী হলেন? তাহলে আপনি প্রধানমন্ত্রী হয়ে মানে ওই যে এটার কথা বলেন না, যতটুকু আমার জন্য তখন আমি কনস্টিটিউশনের মধ্যে, এখন থাকবো কেন? আমি তো 2/3 পেয়ে গেছি, নাহলে তো আমি ফ্যাসিস্ট মনস্টার হতে পারবো না। আবার একটা জিনিস আজকে বলি, আজকে প্রশাসক নিয়োগ দিচ্ছেন আপনি, আবার এই প্রশাসক নিয়োগ দিলেন কোন অর্ডিনেন্সের আন্ডারে? এই অর্ডিনেন্সের তো নাই, সংবিধানে কোনো বিধান নাই। প্রশাসন দিলেন, তাহলে ইউনিট সরকারের 133টা অর্ডিনেন্স খুব ভালো লাগতেছে, কিন্তু আবার কনস্টিটিউশন অর্ডিনেন্স দেওয়ার তো ক্ষমতা নাই। কারণ এই পঞ্চম সংশোধনী রায়ে কি বলছে, এটা ইউজারপার হয়ে যাবে ইউনুস সাহেব, সেই রায় তো এখনো বহাল। তাহলে ইউজারপারের আদেশগুলো তো সব কি হবে? অবৈধ। কবির আইনি ব্যাখ্যা আপনিও যেমন দিতে পারেন, আর এক পক্ষের আইনজীবী এসে তিনিও আসলে যুক্তি খুব শক্ত ব্যাখ্যা হয়তো দিয়ে দিতে পারবেন। ফলে কিন্তু
দিতে এখনো পারেনি। পর্যন্ত দেয় নাই। এবং মাসুদ ভাই বলুক যে এরা এই সংবিধানের মধ্যে, এটা পুরাপুরি শোনেন, হুম। বিএনপি যেটা করতেছে তারা এই সংবিধান দোয়াতে এমন প্যাচের মধ্যে নিজেরাই পড়ে যাচ্ছে, এরকম হলে থাকতে পারবে না। তাহলে রাজপথ ছাড়া কোনো গতি নেই। এবং এটা 96 সালে কি হয়েছে, রাজপথে যেতে হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য। তো ওনারা আবার জুলাইয়ের জন্য যদি যেতে হয়, ওই সময় ছিল না কোনো টাইম লাইন। এখানে 180 দিন আছে, 180 দিনের মধ্যে করতে হবে। যদি 180 দিনের মধ্যে যদি না করে তাহলে কি হবে? লেজিটিমেসি থাকবে না। মাসুদ কামাল ভাই তার উত্তরের মধ্যে দিয়ে দিচ্ছেন কি, মাসুদ কামাল ভাই বলেন সংবিধান পরিবর্তন করতে হবে। আপনি যদি সংবিধানের মধ্যে থাকেন সংবিধানে হাত দিতে পারবেন না। 7 ক অনুযায়ী সংবিধানে হাত দিতে পারবেন না, বলা আছে এই সংবিধানের কোনো কিছু পরিবর্তন হবে না। তাহলে এখন সালাউদ্দিন সাহেবকে আমি বলি, উনি বলতেছেন জুলাইয়ের সবকিছু আমি মানবো সংবিধানের মধ্যে থেকে। সংবিধানের মধ্যে থেকে তো আপনি সংবিধানের একটা সেমি কলম পর্যন্ত পরিবর্তন করতে পারবেন না। তাহলে যে মাসুদ কামাল ভাই যেটা বললো যে ধরে নেন আপনি আন্দোলনটা সব না, সব সমঝোতা, তো সমঝোতাই তো জুলাই সনদ। তাহলে আপনি এই সংবিধানের মধ্যে থেকে এখনকার সংবিধানে একটা সেমিকলমও চেঞ্জ করতে পারবেন না। তাহলে এখন আপনি জুলাই সনদ বাস্তবায়ন করবেন, এ কথা কিভাবে বিশ্বাস করব? দ্বিতীয় কথা, অতীত ইতিহাস থেকে তো আমরা বিশ্বাস করি। 3 দলীয় রূপরেখা ছিল 1990 সালে, আপনি বাস্তবায়ন করেননি। কেয়ারটেকার গভর্নমেন্টের মাধ্যমে আপনি নির্বাচিত হয়ে আসছিলেন, আপনি সেটা বিল দিছে সমস্ত রাজনৈতিক দল, আপনি বিল উপস্থাপন করতে দেননি পর্যন্ত কি পার্লামেন্টে। তত্ত্বাবধায়ক সরকার বিল তো জামাতে ইসলাম, আওয়ামী লীগ সবাই দিয়েছিলেন, সে বিল তো উপস্থাপনই করতে দেননি। তারই পরিপ্রেক্ষিতে কি হলো, ফেব্রুয়ারি মাসে ইলেকশন বর্জন করা হলো, তারপরে তো জুনে ইলেকশন হলো, তাই না? তাহলে আপনি একটা জিনিস বলেন, আপনি যে কথাটা বলবেন এটা তো লজিক্যাল হতে হবে, ট্রাস্টেড হতে হবে। ট্রাস্ট ওয়ার্দি না হলে এখানে জুলাই সনদের একটা সেমিকলম বাদ দিতে গেলে, মাসুদ কামাল ভাই একটু আগে কি বললো, সংবিধান সাসপেন্ড করতে হবে। সংবিধান উনি সাসপেন্ড করবেন না বলেই দিচ্ছেন। এবং ওই যে আমি বারবার বলি, মুসলেকাটা কোথায় থেকে আসলো? যদি আপনি সংবিধান সত্যিই জুলাই সনদ চাইতেন তাহলে আপনি কি করতে পারতেন? এই অধিবেশন ডাকতে পারতেন। ডাকলে আপনার ক্ষতিটা কি ছিল? ডেকে আপনি বলেন যে এইগুলোতে আমি কি দিছি, নোট অফ ডিসেন্ট দিছি, এবং এই নোট অফ ডিসেন্টের এগুলোতে আমার পক্ষে এই কারণে মানা সম্ভব না। আপনি আলোচনা করেন, আপনি তো আলোচনার টেবিলে বন্ধ করে দিচ্ছেন। এবং আপনি একটা কি করবেন, এই করে কাল ক্ষেপণ কেন সংসদে এটার পক্ষে আলোচনা করা সম্ভব না? কারণ স্বরাষ্ট্রমন্ত্রী তো বলছেন যে সংসদে আলোচনা হতে পারে না। সাথের কথা বলছে যে সেমি কমলম পর্যন্ত চেঞ্জ করা যাবে না সংবিধানের। তাহলে আপনি বিশ্বাসঘাতক হয়ে যাবেন। ভাই তো খালি বললো যে ছবি নামানা, এ ছবি নামানোর কথা বলি, যে এখনো তো চারে আছে যে ছবি টানাতে হবে, শেখ সাহেবের ছবি তো কোথাও নাই। আপনি তো প্রতি মুহূর্তে সংবিধান অমান্য করতেছেন। সাথের কথা বলা থাকলেও মানে সংবিধান পরিবর্তন কিভাবে করতে হবে সেই বিধানটাও তো সংবিধানেই আছে, পরিবর্তনের বিধান তো আছে। না না, বিধান আছে, সেই বিধান তো কার্যকর হবে না, কারণ মূল স্ট্রাকচার তো চেঞ্জ হয়ে যাচ্ছে। যাই হাত দিচ্ছেন সেখানে তো আপনি পারতেছেন না 142 দিয়ে, কারণ জুলাই সনদে আপনি যা যা বলছেন সেটা তো মূল স্ট্রাকচার চেঞ্জ করলেন। 91 সালে আপনি কেন রেফারেন্ডাম দিছিলেন? আচ্ছা শারীর ভাই, জি ভাই, শারীর ভাই একটা কথা, ধরেন আপনার মূল স্ট্রাকচার চেঞ্জ করতে পারবো না যতক্ষণ 7 ক আছে, তাহলে প্রথমে 7 কটাই চেঞ্জ করে বাদ দিলে কেমন হয়? 7 কথা আপনি বাদ দিবেন কিভাবে? ওটা তো ইয়ার মধ্যে চলে গেল, ওটা ওই মূলনীতির মধ্যে চলে গেল, যেটা বলে দিল যে এটা কোনোদিন বাদ দেওয়া যাবে না। ওইখানে তো প্রস্তাবনা যেমন বাদ দেওয়া যাবে না, হাতে দিতে পারবেন না। মূল লিস্টে 7 কথা আপনি বাদ দিবেন, কিন্তু ওই যে পার্লামেন্টের সভরেন্টি পরের পার্লামেন্ট কিন্তু বাইন্ড করতে পারবে না, তারা তো তাদের মতো করে সংবিধান পরিবর্তনের নিয়ম অনুযায়ী সংবিধান পরিবর্তন না। এইখানে হচ্ছে যে কেশবানন্দ ভারতীর কথা, বেসিক স্ট্রাকচার পারবেন, সেজন্য এই অ্যামেন্ডমেন্ট কেসে কি বলে দিল, ও যে সংসদে কি বললেন, পার্লামেন্টে অ্যাবসলিউট মেজরিটি দিয়ে আপনি কি করছিলেন এরশাদ সাহেব? হাইকোর্ট দিছিলাম বেঞ্চ, অ্যাপেলেট ডিভিশন কি বললো, যে মূল স্ট্রাকচারে হাত দেওয়া যাবে না। যে 7 ক পড়ে গেছে মূল স্ট্রাকচারের মধ্যে, আপনি সেকেন্ড কথা 7 ক যখন পরবর্তীতে আনা হয়েছে, এটা তো মূল সংবিধানে ছিল না, তাহলে পরবর্তীতে বাদও দেওয়া যাবে না? না, তা যাবে না। ওই যে মূল স্ট্রাকচার না, 2/3 মেজরিটিতে বাদ দেওয়া যাবে না, এটা সংবিধান, সেজন্য সংবিধান আপনাকে বাদ দিতে হবে। আপনাকে ওই জন্য বললাম এই সংবিধান স্ক্র্যাপ করা ছাড়া এই সংবিধানে আর আপনার হাত দেওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা তাহলে শারীর ভাই আমি তো আপনি আমাকে তো বলেন, শারীর ভাই আপনার কাছে তাহলে কি মনে হচ্ছে বিএনপি আসলে কি চায়? বিএনপি চায় কি, যেভাবে আগে চালায় আসছে, শোনেন আপনাকে, বিএনপি কার্বন কপি হয়ে যাচ্ছে আওয়ামী লীগের। ওই সুবিধাতে যে যায়, মানে লঙ্কায় সেই হয় রাবণ, সেই পরিস্থিতিতে সে চালাতে চাচ্ছে। সেই সংবিধানে কেন দোহাই দিচ্ছে? আজকে প্রশাসক থেকে নিয়োগ করার থেকে শুরু করে যা যা করতেছে, এটা তো সংস্কার হলে আর পারবে না। আপনি একটা জিনিস দেখেন, এই কমিশনের রিপোর্টগুলো কিভাবে ইন্ডোর্স করবেন আপনি? আপনি যে সব জায়গা থেকে এই দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানকে সরাই দিলেন, কিভাবে? আলোচনা করা ছাড়া।
বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সরা দিলেন কিভাবে? পুলিশ কমিশনকে কিভাবে আপনি করবেন? আপনি ওটা বাদ দেন, আপনাদের সাংবাদিকদের যে নিউজ বোর্ডের যে ইয়াটা প্রস্তাবনা সেটা আপনি বাস্তবায়ন করবেন কি? কিছুই করবেন না। আপনি 5 বছর গোলেমালে চালায় দিতে চাচ্ছেন, এবারে তো তা হবে না। এবং এই জন্য কথাগুলো, আমি আপনি গতকাল একটা কথা বলছিলাম যে বিভেদ তৈরি করা, এই যে রাজনীতি, প্রথম কথা হলো যে আপনি আলোচনার মধ্যে আলোচনা তো করলেন রে ভাই, 200 কতদিন তাহলে এই আলোচনায় গেলেন কেন? আপনি বলতেন না এই আলোচনায় যাব না, আলোচনায় গেলেন, সাইন করলেন, তারপর আপনি আবার বলছেন কি আপনার সাথে নাকি হিপোক্রেসি করা হয়েছে, যেগুলো আলোচনা হয়নি সেগুলো বাইরে ছিল। তাহলে আপনি রিটটা ইলেকশন আগে ফাইল করলেন না কেন? যে না রেফারেন্ডাম হবে না, খালি পার্লামেন্টে ইলেকশন হবে। আপনি তো বৃহৎ দল, আপনি আরো তাদের তো ব্যাখ্যা আছে, তাদের তো এখানে একটা ব্যাখ্যা আছে যে সেটি করলে হয়তো বা এটা নিয়ে খুব বেশি আলোচনায় গেলে মানে ভোট দিত না। আরেকটা ক্যাওস তৈরি হতো, ফলে ভোট হতো না, নির্বাচন এই তার মানেটা, তাহলে আপনি একটা প্রতারণা করলেন, আপনি একটু অল্টারনেটিভ ওয়েতে আপনার আপনারাও তো তাহলে তারা তো পাল্টা বলতে পারে না যে আপনারা ব্ল্যাকমেইল করছেন যে এটা মানতে হবে, না মানলে ভোট নাই, না, না, একটা পরিস্থিতি দাঁড়ান। হ্যাঁ, দুই পক্ষেরই একটা আলাদা আলাদা না তা হবে না। আমি তো সাইন যেটা করছেন কন্ট্রাক্ট, ইউ আর বাইং, আপনি তো ওই কন্ট্রাক্টের আন্ডারে আসলেন। হাফিজ সাহেব যে কথাটা কিন্তু বলছিল, কন্ট্রাক্টের টার্মসে কিছু কিছু পরিবর্তন হয়ে গেল, তাহলে তো সেই কন্ট্রাক্টে না টার্মস কিভাবে পরিবর্তন হলো? আপনি তো আলোচনা ছাড়াই যেটা হয়ে গেল, যেটা বলাই হয় নাই তা সেটা বসিয়ে দেওয়া হলো। আপনি তো এই দেখেন, এখানে কথাটা প্রথমে কি ছিল যে 180 দিনের মধ্যে অটোমেটিকলি বাস্তবায়ন হবে। বিএনপি যখন বললো না অটোমেটিক হবে না, আপনি রেফারেন্ডাম দেন, 180 দিন দেন, যা ভোট হবে তার উপর ভিত্তি করে হবে, তখন তো অটোমেটিক বাস্তবায়ন শব্দটাকে সরায় ফেলে দিলেন। জুলাইয়ের একটা কিছু এর মধ্যে ইনকর্পোরেট করা সম্ভব, কারণ জুলাইয়ের সবই হচ্ছে বেসিক কাঠামোর মাঝখান বলেন। এই আপনি যেটা বললেন এটাই তো, এই কনস্টিটিউশন স্টে করা ছাড়া সামনে মুভ করার কোনো ওয়ে নাই। আমরা একটা ডেড লকে পড়ে যাচ্ছি, এবং বিএনপি যা যা করবে সবকিছু অবৈধ হয়ে যাবে, এবং আজকে টুডে হোক টুমোরো হোক এটা চ্যালেঞ্জ করলে অবৈধ হয়ে যাবে। তাহলে একটা বিএনপি কি করে, কারণ এখানে এই সংসদ যে ডাকছে, সংসদ নির্বাচন সবই তো অবৈধ। তাহলে এখন সেই আবার ভ্যালিডিটিও কি দিয়ে দিয়েছেন? মানে সংসদে তো জামাত যোগ দিয়েছে শেষ পর্যন্ত, যদিও বলেছিল নেবে না, শপথ নেবে না, কিন্তু পরে নিয়েছে, তাহলে তো ভ্যালিডিটি হয়েই গেল। না বিএনপি তো জামাত 2টা শপথ নিচ্ছে, জামাত একটা শপথ নেই। জামাত যদি 2টা শপথ না নিয়ে একটা শপথ নিত, তাহলে আমি জামাতকেও সমর্থন করতাম না। আমি আমার কথা বলতেছি, যখন 2টা শপথ নিচ্ছে সেটা ওই স্পিরিটটাকে আফের করছে। আপনাকে বলছে আপনি শপথ নিছেন, এখন শপথ নেওয়ার পর কি হবে? এখন আপনাকে ওই জন্য কি বলছে, রবিবারের মধ্যে আপনাকে ডাকতে হবে। যদি না ডাকেন তাহলে ওই কথাটাই ঠিক হয়ে আসলো যে আপনি ক্ষমতায় আসছেন কারোর না কারোর সাথে কোনো বন্দোবস্ত করে। কিন্তু আমি একটা প্রশ্ন, আসলে এই আলোচনা, আইনি আলোচনাটা খুব বড় করলে মানে দর্শক হয়তো অনেক কিছু বুঝতে পারবে না, তাদের কাছে একটা স্বাভাবিকভাবে মানুষ যেটা মানে বোঝে জানে, মানুষ দেখতেছে এখন তেলের বাজার, মানে তেলের দাম বাড়ছে, তেল পাওয়া যাচ্ছে না, বা দ্রব্যমূল্য সেটি নিয়ে তাদের একটা কনসার্ন আছে, রোজার বাজার, এর মধ্যে যদি আপনারা আন্দোলনের মানে জামাত যদি আন্দোলনের কথা বলে, এবং আন্দোলন বলছে জুলাই সনদ, যেটি আসলে তারা কতটা বোঝে সেটি নিয়ে মানে 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 আপনার এই জায়গাতে প্রশ্ন আছে, তখন আসলে সেটা মানুষ কিভাবে নেবে এই আন্দোলনের? এই জায়গাতে যাই, আমার যদি সার না পায়, আপনি 5 লক্ষ কৃষককে কি দিবেন? কার্ড দিবেন। আমার কৃষক হচ্ছে 1.5 কোটি। দেখেন, আপনার মনে করে দেখেন, এই সারের জন্য কিন্তু বহু কৃষক বিএনপির আমলে জীবন দিতে হয়েছে। আজকে আপনি সার পাবেন না বোন, কারণ যদি এলপিজি, আমরা তো কাতার এই বাই প্রোডাক্ট, তো গ্যাসের বাই প্রোডাক্টই তো সার। তো সার যদি না পান, সামনে ইরি মৌসুম আসতেছে, কারেন্ট যদি না পান, এখন কি উচিত ছিল? সর্বদলীয় নিয়ে একটা ক্রান্তিকালীন সরকার মতো গঠন করে চালানো উচিত ছিল। কারণ আপনি যদি তেল না পান, ইরি মৌসুম আসতেছে, আপনার কোনো জায়গায় পানি শেষ চলবে না, আপনি সার দিতে পারবেন না, আপনি এমনি মানুষ এমনি রাস্তায় নেমে যাবে রে বোন। 200 টাকা যদি ব্যারেল হয়ে যায় তেলের, মানুষকে জামাত ইসলামকে নামাতে হবে না, মানুষই রাস্তায় নেমে যাবে। তখন সেই নামা আর জুলাই সনদ বা জুলাই প্রস্তাব বাস্তবায়নে নামাতে হবে কেন? আপনাকে একটা জিনিস বলি, জুলাই সনদ যদি বাস্তবায়ন করতে চান ওই ইউসুফ আলাইহিস সালামের মতো, আমরা তো একটা কন্ট্যাক্টে আসছিলাম, তারপর সবাই মিলে যখন আমরা এক জায়গায় যেতাম, তাহলে তো এই আন্দোলনের প্রশ্ন আসতো না। আর এবারে নির্বাচনটা হয়েছে কি জন্য? এই এত সিম্পল করে মানুষের সাথে শাসনতন্ত্রের পরিবর্তনের জন্য, ভাগ্যের পরিবর্তনের জন্য, শাসকের পরিবর্তন না। একজন যাবে আর একজনকে বসাবো, এই জন্য তো ইলেকশন হয়নি, এই জন্য তো এত লোক জীবন দেয়নি রে বোন। এই জীবনটা দেওয়া হলো কি জন্য? ভাগ্যের পরিবর্তনের জন্য। ভাগ্যের পরিবর্তন হতে হবে, সেটা হচ্ছে জুলাই সনদ। মানুষ এটা বোঝে, মানুষ এতটুকুন বোঝে ভাগ্যের পরিবর্তনের জন্য 15 বছর ফ্যাসিস্টিজম থেকে আমরা বের হয়েছি। প্রথমে বলে নি, জীবনের সবচেয়ে বড় ভুল এ জাতি করছে, এই ভুল সবচেয়ে বড় ভুল এ জাতি করছে 5 তারিখে রাষ্ট্রপতির কাছে
5 তারিখে এই কনস্টিটিউশন ফেলে না দিয়ে এবং শহীদ মিনারে দিয়ে নিজেরা একটা জাতীয় সরকার গঠন না করে। এবং এই উত্তরটাও রাষ্ট্রপতি নিজে দিয়ে দিলেন। যখন এই 8 তারিখে শপথের কথা আসলো তখন বিএনপি কিন্তু কি বললেন, এই সংবিধান থেকে বের হতে চাইলেন না, রাষ্ট্রপতিকে সবাই সরায় দিতে চাইছেন। যাদের কথা বলছে শপথ নিছে, শপথ তো ইউনূস সরকার নিছে, জামাত বা এনসিপি তো আর নেয়নি। এনসিপির সদস্যরা, এনসিপির আহ্বায়ক প্রধান যিনি ছিলেন তিনি, মুখপাত্র তিনি, তার এনসিপি ছিল না, তখন সে ছাত্র উপদেষ্টা হিসাবে নিলেন। ধরে নেন এনসিপি নিলেন, এই তর্কের না, এটা আপনারটাই ঠিক নিছেন, নিলেন। তখন কিন্তু তারা বলছিলেন, দেখেন ওই যে মাসুদ কামাল ভাই একটু আগে বললেন, নিয়ে কিন্তু ওই রাষ্ট্র ওয়াল থেকে কিন্তু সব ছবিগুলো নামায় ফেলছে। তারা প্রথম থেকে ডিজন দ্বারা প্রেসিডেন্ট, এখন রাষ্ট্রপতি একটা চেয়ার, আমরা কথা হলো শাহাবুদ্দিন চুপ্পুর সাহেবের কাছ থেকে নিছেন, এটা নেওয়াটাই ভুল ছিল। এবং এই নাওয়াতে যারা প্রভোগ করছে, দে আর দ্য মাস্টার অব দ্য ইলেকশন ইঞ্জিনিয়ারিং, এবং যাকে আমি নোবেল পুরস্কার দিতে বলছি সে আইন উপদেষ্টাকে। সো আমার কাছে একটা জিনিস খুব পরিষ্কার হচ্ছে, আজকে যেটা বললো ভাই একটু আগে, গণভোটে আপনি না পক্ষে প্রচার চালায় একদিন হা বললেন, আপনাকে আমি একটা প্রমিস করলাম, প্রমিস করে পরবর্তীতে রাখলাম না, এটা কি প্রতারণা না জাতির সাথে? প্রতারণা কি প্রতারণা? আপনি আপনার দ্বিতীয় কথা, আপনি যদি বলেন যে আমি ভয় বা রাজনৈতিক আমার দুর্বলতা, রাজনৈতিক দুর্বলতা তো আপনার প্রথম দিন থেকে আছে, যেদিন থেকে আপনি বলছেন আমার ফিরে আসাটা আমার হাতে না। তার মানে কি এই দুর্বলতা, এই ভয় তো আপনি প্রথম দিন থেকে পেয়ে আসছেন। যেমন এরশাদ সাহেবকে দিয়ে সব সময় সব কাজ করানো গেছে, কি জন্য? এরশাদ সাহেব জেলে যাবে না, জেল সারা যা বলবেন তাই করবে। সেই পদ্ধতিতে এটা কি আপনারা এখন হাতে নিচ্ছেন যে সবকিছু করানো যাবে, যেহেতু আগেও করানো গেছে এখনো না, ওনাকে দিয়ে কারা করাতে পারবে? দুর্বলতাটা ভয়টা তো জামাতে ইসলাম বা মানুষের কাছে না, জামাতে ইসলামের একরকম প্রতিপক্ষের কাছে না। আপনি যার কাছে বলছেন, যে যখন আপনাকে সিগন্যাল দিছে ফিরে আসো তখন আসছে, সে প্রতিপক্ষ তো জামাত ইসলাম বা এনসিপি না। আর দ্বিতীয় আর একটা জিনিস দেখেন, একটু আগে যেটা বললেন, জামাতে ইসলামী বা এনসিপির তো চাপ ছিল যে এই মানে হ্যাঁ বলতে হবে গণভোটের পক্ষে, গণভোট না হলে বা জুলাই সনদ না হলে কোনো নির্বাচন নেই, এগুলো এই চাপটা তো না, আপনি ওই যে ভাই যেটা বললো সেটার সাথে আমি সম্পূর্ণভাবে দ্বিমত। জুলাই চেতনা এবং জুলাই সনদ, জুলাই চেতনারই হচ্ছে রিফ্লেকশন জুলাই সনদ। ভাই যদি আপনার মনে হয় যে এটা নাই, আপনি তো সুশীল সমাজের অংশ, আপনি যে বললেন না কেন যে এগুলো জুলাইতে অন্তর্ভুক্ত করেন? এগুলো এই সবচেয়ে বড় দুর্বলতা রাষ্ট্রপতির সম্পর্কে শোনেন, কি বললো শফিক রহমান, আমাদের সবচেয়ে কি বয়স্ক এবং কি বলবো জ্ঞানগর্ভ সাংবাদিক সাহেব, উনি কি বললেন, সবচেয়ে বড় দুর্ভাগ্য জাতি রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের সাথে সাথে সাংবাদিকরা পরিবর্তন হয়ে যায়। কেন? এবং সেই সাংবাদিকদেরকে কিন্তু খারাপ কথাও বলছিল। আজকে যে কথা বললেন শোনেন, আমি যদি দিতে না চাই আমাকে খাওয়াতে পারবে? রাষ্ট্রপতি যদি বলতো, এই ভাষণ তো উনি পড়ছেন, পড়ে এসে তো ডেলিভারি দিচ্ছেন যে না সংসদে দাঁড় করা দিয়েছি পুতুলকে, এখন তুমি পড়ো, আগে দেখতেও পাওনি, তা তো না, উনি তো পড়ে এসছেন। কারণ ভাই ঠিক না ভুল বলেন, আগে তো সে একবার রিভাইজ দিয়ে এসছে, রিভাইজ দিয়ে এসে যদি বলতো না আমি পড়তে পারবো না, তাহলে আমার কাছে কি দেশ আগে, তাতে আমার জীবন যাবে।